হ্যালো অ্যাসপিরেন্টস, দেখো আমাদের যে রেলওয়ে এক্সাম সেখানে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে কি আমাদের বায়োলজি। আর এই বায়োলজির মধ্যেও সব থেকে যদি বলা হয় শক্ত কি জিনিস, বায়োলজির সব থেকে শক্ত চ্যাপ্টার যদি আমার হিসেবে তোমরা জিজ্ঞেস করো তাহলে সেটা হচ্ছে কি এই জেনেটিক্স। জেনেটিক্স, ঠিক আছে। তো এই যে আমরা জেনেটিক্স পড়বো, কিন্তু তার আগে আমাদেরকে কিছু টুলস, জেনেটিক্স পড়ার জন্য কিছু টুলস সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তার মধ্যে একটি চ্যাপ্টার হচ্ছে ডিএনএ। আজকে এই ক্লাসে আমরা ডিএনএর কিছু বেসিক জিনিস জানবো, যেমন কোন কি সায়েন্টিস্ট ছিলেন, তারা কি কাজ করেছেন, ডিএনএ বেসিক্যালি তার মধ্যে কি থাকে। এটা থাকবে ফেজ 1। আমরাও বায়োলজি টার্মের মতোই ক্লাসগুলো করব। এটা থাকবে ফেজ 1। ফেজ 2তে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিভাবে ডিএনএর মধ্যে যে নিউক্লিক অ্যাসিডগুলো রয়েছে বা তার যে কি কাজ সেগুলো সম্পর্কে জানবো। নেক্সট ফেজে আমরা জানবো কি জিন সম্পর্কে বা জেনেটিক সম্পর্কে। তো ফার্স্ট যেমনটি আমি বললাম যে আজকের যে ক্লাস বা ফেজ 1 যেটা, সেটাতে আমরা জানবো কিছু সায়েন্টিস্ট এবং তাদের ডিসকভারি এবং বেসিক কিছু ডেটা অ্যাবাউট ডিএনএ। ওকে, তো চলো স্টার্ট করা যাক। এবং ভীষণ ইম্পর্টেন্ট, এসএসসি, রেলওয়ে, হ্যাঁ, এসএসসির জন্য বলো, রেলওয়ের জন্য বলো, সব কিছুর জন্য। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা, এটা ডাব্লিউবিসিএস যে আমাদের এক্সাম হয় সেখানেও কিন্তু মেন্সের পেপারে অনেক প্রশ্ন থাকবে। তো কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। দেখো, ডিএনএ বলতে গেলেই বলতে হয়, প্রথম ক্লাসেই আমাকে বলতে হবে কি না, এই ডিএনএ সম্বন্ধের যে ব্যাপারগুলো এগুলো এলো কোথা থেকে। ঠিক আছে, তো ডিএনএ সম্পর্কে প্রথম কথাটা তোমাদেরকে যেটা জানতে হবে সেটা কি না, দ্য লার্জেস্ট বায়োমলিকিউল ইন আওয়ার বডি। কি বললাম? দ্য লার্জেস্ট, দ্য লার্জেস্ট বায়োমলিকিউল মলিকিউল ইন আওয়ার বডি ইজ ডিএনএ। মনে থাকবে কি মনে থাকবে না? এবং যা বলবো তোমরা খাতা পেন নিয়ে নোট করতে শুরু করো, কারণ প্রত্যেকটা ক্লাসই বা প্রত্যেকটা যে ফেজ আমি বললাম কিছু না কিছু ইম্পর্টেন্ট আছে। এবার দ্য লার্জেস্ট বডি মলিকিউল ইন আওয়ার বডি ইজ ডিএনএ, তো আমরা বুঝলাম দাদা, কোনো আপত্তি নেই। এটি একদিনে তো আবিষ্কার হয়নি বা হুট করে সবাই জানতে পেরে গেল, সেটা তো নয়। এরা এলো কোথা থেকে না, মাথায় রাখবে, প্রথম যদি জিজ্ঞেস করা হয় ডিএনএ কোথা থেকে এলো, তখন আগে অনেক দেরি। আগে নিউক্লিয়াস সম্পর্কে জানি। দেখো, এক সায়েন্টিস্ট যার নাম মার্শের বা মেইশের, মাইশের বা মেইশের, উনি কি করেন, তোমরা আগে এখানে লেখো, আমার সাথে সাথেই লেখো, মেইশের নাম, মেইশের, MEISHER। ইনি ছিলেন একজন সায়েন্টিস্ট। ঠিক আছে, ইনি কি করেন, ইনি আউল, আউলের সেল নেন। আউল মানে বোঝো তো, প্যাঁচা, প্যাঁচা। আউলের সেল থেকে ইনি কি করেন, এক্সট্র্যাক্ট করেন কি না, এক্সট্র্যাক্ট করেন নিউক্লিয়াসকে, নিউক্লিয়াস। কিন্তু তখন নিউক্লিয়াসের নাম নিউক্লিয়াস ছিল না। উনি শুধু দেখেন যে উনি কি, ওনার কাজটা কি করেন উনি, না ইনি করেন কি, আউলের সেল থেকে নিউক্লিয়াসকে এক্সট্র্যাক্ট করেন। এবং এই যে নিউক্লিয়াস উনি এক্সট্র্যাক্ট করলেন, এই নিউক্লিয়াস নামটা তখন ছিল না। তাই এই নিউক্লিয়াসের নামকরণ করেন কি, উনি যে নামটা রেখেছিলেন সেটা হচ্ছে নিউক্লিন। নিউক্লিন, CLEIN, নিউক্লিন। তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিউক্লিন নামকরণটি কে করেন, আর তিনি হচ্ছেন মেইশের। ওকে, এরপরে যার কথা আমরা জানবো তিনি হচ্ছেন বিজ্ঞানী অল্টম্যান। কি নাম? অল্টম্যান, বিজ্ঞানী অল্টম্যান। অল্টম্যান কি করেন, এই যে
নিউক্লিয়াস বা এই যে নিউক্লিন যেটা আবিষ্কার করেন কে? মেইশের, বা যেটা নামকরণ নিউক্লিন নামকরণ করেন কে? মেইশের। এই নিউক্লিনটাকে নিয়ে না উনি মনে করলেন, দেখো এরকম যদি নিউক্লিন আবিষ্কার হয়ে গেই থাকে, এবার এটার ওপর আমি একটুখানি কেমিক্যাল এক্সপেরিমেন্ট করি। ল্যাবে নিয়ে গেলেন, দিয়ে কেমিক্যাল এক্সপেরিমেন্ট করেন। কেমিক্যাল এক্সপেরিমেন্ট কার ওপর? না এই নিউক্লিনের ওপর। কেমিক্যাল এক্সপেরিমেন্ট করেন কার ওপর? নিউক্লিনের ওপর, যেটা আবিষ্কার করেন কে? না মেইশের। নিউক্লিনের ওপর। এবং তিনি এটা থেকে লক্ষ্য করেন যে এই নিউক্লিনের যে নেচার, নিউক্লিনের যে নেচার, এই নেচারটা কিরকম? অ্যাসিডিক। কি দেখেন? অ্যাসিডিক। এবার স্বাভাবিকভাবে যখন তিনি দেখতে পেলেন যে নিউক্লিনের নেচারটা অ্যাসিডিক, তাই তিনি নামকরণ করে দিলেন কি? যে এক তো হয়ে গেছে, দেখো নিউক্লিন আবিষ্কার হয়ে গেছে, অল্টম্যান এসে কি করলেন না তার নেচারটা দেখলেন যেটা হচ্ছে কি? অ্যাসিডিক। সঙ্গে সঙ্গে উনি এটার নামকরণ করে দিলেন কি? যে এটার নাম হবে নিউক্লিক অ্যাসিড। কি নামকরণ করলেন? নিউক্লিক অ্যাসিড। তোমাদের এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে, এখান থেকে অল্টম্যান রিলেটেড। যে এক হতে পারে যে হু ডিসকভার্ড দ্য নেচার অফ নিউক্লিন, এটাও হচ্ছে কে? বিজ্ঞানী অল্টম্যান। এবং এটার নামকরণ যে নিউক্লিক অ্যাসিড হয় সেটা কে করেন? না সেটাও হচ্ছে কি? অল্টম্যান। এইটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার এই যে ধরো নিউক্লিক অ্যাসিড, এটাই কি দু ধরনের হয়। এটাই দু ধরনের হয়। একটা কি রকম হয়? একটা হয় ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যেটাকে আমরা বলি কি? ডিএনএ। আর একটা হয় কি রকম? রাইবোজ নিউক্লিক অ্যাসিড, যেটাকে আমরা বলি কি? আরএনএ। মনে থাকবে কি মনে থাকবে না? তাহলে ডিএনএ কোথা থেকে এলো বুঝতে পেরেছো? ডিএনএ এলো এই নিউক্লিক অ্যাসিড যে নেচারটা আবিষ্কার করার পর। ঠিক আছে? এবং এরপর আস্তে আস্তে আমরা জানবো, অনেক কিছু জানবো। এই নিউক্লিক অ্যাসিড তাহলে কি বললাম আমি? দু ধরনের। একটা কি না ডিঅক্সি, মনে রাখবে শুধুমাত্র ডিএনএ কথাটার মানে কি না ডিঅক্সি। ডিঅক্সি, ডিঅক্সি একটা মনে রাখলেই আরেকটা হয়ে যাবে। হ্যাঁ, আর এটা শুধু রাইবোজ, রাইবোজ নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আর রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি মানে কি না, এখানে অক্সিজেনের না কিছু ব্যাপার স্যাপার আছে, আমরা পরবর্তীকালে যখন এই স্ট্রাকচারটা নিয়ে একটুখানি ডিসকাস করবো না, দেখবো অক্সিজেনটা কেমন চলে যাচ্ছে, মানে জল না চলে যাবে, -H2O হতে হতে বন্ডগুলো ক্রিয়েট হবে। দেখবো একটু পরে অন্য ফেজের ক্লাসে দেখবো, আগে এই ক্লাসটাতে কি আছে সেটা আগে বুঝে নিই। ঠিক আছে? এবার এইখান পর্যন্ত আমরা দেখতে পেলাম যে দাদা নিউক্লিক অ্যাসিড নামকরণ হয়ে গেল, যেটি দিলেন হচ্ছে বিজ্ঞানী অল্টম্যান। এবং তার সাথে সাথে নিউক্লিন তার আগে আবিষ্কার হয়ে গেছে, যেটা হচ্ছে আউলের সেল অর্থাৎ প্যাঁচার সেল থেকে এক্সট্র্যাক্ট করে যেটা এসছিল, সেটাও দাদা বুঝতে পারলাম। এটুকু দাদা বুঝতে পেরেছি। এবং এটাও জানলাম যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে দু ধরনের, ডিএনএ এবং আরএনএ। এবার আরেকজন আসেন যিনি না স্ট্রাকচার দেন। কি দেন? স্ট্রাকচার অফ ডিএনএ। খুব মন দিয়ে শুনবে। স্ট্রাকচার দেন যে কিরকম হবে, কিরকম দেখতে। স্ট্রাকচার অফ ডিএনএ। স্ট্রাকচার অফ ডিএনএ এইটি কি করে এলো? এইটি দেন কে? এইটি দিয়েছিলেন ওয়াটসন অ্যান্ড ক্রিক। কি নাম বললাম? ওয়াটসন অ্যান্ড ক্রিক। অবভিয়াসলি আমি নোট করে দিচ্ছি, তোমাদের চাপ নেই। ওয়াটসন অ্যান্ড ক্রিক। ওয়াটসন অ্যান্ড ক্রিক 1953 সালে। এই সালটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি দেখো প্রত্যেকটা সাল বলছি না, শুধু যে সালটা ইম্পর্টেন্ট সেটা বলবো। ওয়াটসন অ্যান্ড ক্রিক কি দিলেন? স্ট্রাকচার অফ ডিএনএ ইন 3D, অর্থাৎ 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ওনারা দিলেন 1953 সালে। একা একাই দিয়ে দিলেন? এর আগে কেউ কিছু করেনি? সঙ্গে সঙ্গে প্রশ্ন আসে, তাই না? না, দেখো ক্রেডিট কিন্তু ইনি একা নেননি। কেন না? ইনি দুটো সায়েন্টিস্টের হেল্প নিয়েছিলেন, অর্থাৎ
দুজন সায়েন্টিস্টের হেল্প বা তার রিসার্চ পেপার অ্যানালিসিস করে তাদের পেপার অ্যানালিসিস করার পরই কিন্তু ওয়াটসন অ্যান্ড ক্রিক 3D স্ট্রাকচার অফ ডিএনএ দিতে পেরেছিলেন। তো যে দুজনার হেল্প নিয়েছিলেন তারা কারা এটা আমাদেরকে জানতে হবে, কারণ তাদের সম্পর্কে পরবর্তীকালে গিয়ে আমরা পড়বো, অনেক কিছু পড়বো। উইথ দ্য হেল্প অফ কার দুজনার, একজনার নাম হচ্ছে শার্গভ, যার রুল তোমাদেরকে পড়তে হবে, শার্গভ। ওকে, শার্গভ ভীষণ ইম্পর্টেন্ট একজন ব্যক্তিত্ব। এবং আর 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 একটা দলে রয়েছে দুজন, এখানে দুজন আছে, ফ্র্যাঙ্কলিন অ্যান্ড উইলকিন্স। এনারা এক্স রে স্ট্রাকচার দিয়েছিলেন, ঠিক আছে। ফ্র্যাঙ্কলিন অ্যান্ড উইলকিন্স এই যে তিনজনার সাহায্য এক কথায় বলতে পারো, ফ্র্যাঙ্কলিন অ্যান্ড উইলকিন্স, এনারা কি করেন, এনারা এক্স রে মডেল করেন, এনারা ডিএনএ এর কি করেন, এক্স রে মডেল দেন, এক্স রে মডেল দেন। ওকে, এবং শার্গভের রুল তো আমরা পড়বো, অনেক কিছু দিয়েছিলেন। হ্যাঁ, তা উইথ দ্য হেল্প অফ শার্গভ, ফ্র্যাঙ্কলিন অ্যান্ড উইলকিন্স, ওয়াটসন অ্যান্ড ক্রিক ইন দ্য ইয়ার 1953 3D স্ট্রাকচার অফ ডিএনএ দিয়েছিলেন। মনে থাকবে কি মনে থাকবে না? আশা করি সবার মনে থাকবে। এইটুকু পর্যন্ত আশা করি কারুর কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এত আস্তে আস্তে আমি যেহেতু বলছি আর কি। এরপরে দাদা এই স্ট্রাকচার অফ ডিএনএ এর মধ্যে আমরা দু চারটে জিনিস একটুখানি জেনে নিই, বেশি নয়, একটু জানবো, যেহেতু আজকে আমরা ফেজ 1 পড়ছি। কি জানবো দাদা? এই যে স্ট্রাকচার অফ ডিএনএ এর মধ্যে আমরা দেখতে পাবো, এই যে দেখো এখানে একটা ছবি রয়েছে, এরকম কেমন ধরো পরপর 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 লাইন দিয়ে সাজানো রয়েছে। এটা তাহলে আমরা বলতে পারি কি, এটা একটা পলিমার। ডিএনএ কি জিনিস? ডিএনএ হচ্ছে একটা পলিমার। ডিএনএ ইজ আ পলিমার অফ কার? ডিএনএ ইজ এ পলিমার কার? এই যে কি দিয়ে জড়িয়ে রয়েছে না, অফ ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। কি বললাম? ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, পলিমার অফ। এটা ডিএনএ হচ্ছে একটা পলিমার কার? ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডের। মানে ধরে নাও এরকম ব্যাপার যে এটা একটা ফুলের মালা, এটা একটা ফুলের মালা, ঠিক আছে। এই গোটাটাকে আমরা বলতে পারি কি যে দাদা এটা হচ্ছে, গোটাটা হচ্ছে কি ডিএনএ, গোটাটা হচ্ছে কি আমার ডিএনএ। তাহলে এক একটা যে, তাহলে ফুলের মালা যেহেতু তৈরি করছি, তাহলে এটা একটা পলিমার হয়ে গেল ফুলের গোটা মালাটা। এবার তার মধ্যে যদি বলা হয় এক একটা ফুল, সেটা কি না, সেটা হচ্ছে মনোমার। তাহলে এই ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড দিয়ে কি গঠিত হয়েছে? ডিএনএ গঠিত হয়েছে। তাহলে এই ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড কি? মনোমার। মনোমার মনে থাকবে কি মনে থাকবে না? তাহলে এ হচ্ছে কি নিজে একটা মনোমার, যেটা দিয়ে তৈরি হয়েছে কি একটা পলিমার, এবং ওই পলিমারটার নামই কি? ডিএনএ। এটা ভুলো না, এটা বহুবার প্রশ্নে এসছে, ঠিক আছে। এবং ডিএনএ হচ্ছে কি একটা নিউক্লিওটাইড, এই টি কথাটার উপর জোর দাও, একটা একটা কি নিউক্লিওটাইড, অর্থাৎ তিনটে জিনিস থাকবে, ঠিক আছে। নিউক্লিওটাইড অর্থাৎ একটা তিনটে জিনিস থাকবে। তাহলে ডিএনএ হচ্ছে একটা পলিমার অফ নিউক্লিওটাইড। এবার এই নিউক্লিওটাইডটা কি ধরনের দাদা? না ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। তাহলে যে জিনিসটা দিয়ে তৈরি হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, সেটা কি নিজে না, সেটি হচ্ছে একটি মনোমার। যেমন কি বললাম যে ফুলের মালা দিয়ে যখন ফুল তৈরি, মানে ফুল দিয়ে যখন ফুলের মালা তৈরি হচ্ছে, ফুলের মালাটা হচ্ছে কি আমাদের পলিমার, এবং এক একটি ফুল সেটা হচ্ছে কি মনোমার। এই একইভাবে এই ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড হচ্ছে মনোমার, যেটা দিয়ে তৈরি হয়েছে কি ডিএনএ, তাই
ডিএনএ একটা পলিমার। ক্লিয়ার হলো? এবার কি মজার কথা জানো এই নিউক্লিওটাইড থেকে? বলছে একটাকে স্টেটমেন্ট আমি তোমাদেরকে বলি, খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। বলছে কি যে এই যে ধরো ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড রয়েছে বা নিউক্লিওটাইড রয়েছে, এটা না প্রত্যেকটা স্পিসিসের ক্ষেত্রে ফিক্স থাকে একটা নাম্বার। তাহলে তোমরা একটু নোট করে নাও যে দ্য নাম্বার অফ নিউক্লিওটাইড বা না নাম্বার অফ নিউক্লিওটাইডস, ঠিক আছে, ইজ ফিক্সড ইন এ স্পিসি। একটা স্পিসিসের ক্ষেত্রে নাম্বার অফ নিউক্লিওটাইড কি থাকবে, সব সময় ফিক্স থাকবে। অর্থাৎ মানুষের একরকম হবে, প্যাঁচার একরকম হবে, হ্যাঁ, ছাগলের একরকম হবে, গরুর একরকম হবে, হ্যাঁ, বুঝতে পারছো, তোমাদের একরকম হবে, আবার বুদ্ধিমান ছেলেদের একরকম হবে, এরকম ব্যাপার আর কি। হ্যাঁ, মানে আমাদের একরকম হবে, আবার যারা বুদ্ধিমান, যারা এই সমস্ত নিয়ে অনেক আলোচনা করেছে, ক্লাস করেছে, যেমন ধরো নিটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, তাদের একরকম হবে, এটা নয় কিন্তু। হ্যাঁ, তোমারও যতগুলো আছে তাদেরও ততগুলো আছে, তাই তোমরাও পারবে। সুতরাং বায়োলজি টপিক শুনে ভয় খাওয়ার কিছু নেই, সবাই পারবে। ওকে, তাহলে প্রত্যেকটা স্পিসিসের ক্ষেত্রে নিউক্লিওটাইড কি হয়, একরকম হয়। মানে এক একটা স্পিসিসের জন্য এক এক রকমের নিউক্লিওটাইড হয়, যাদের নাম্বারটা হয় কি ফিক্সড। অর্থাৎ মানুষের জন্য যেটা আছে সেটা মানুষের, ঘোড়ার জন্য যেটা আছে সেটা ঘোড়ার, যেটা কুকুরের জন্য আছে সেটা কুকুরের, এরকম ব্যাপার আর কি। ওকে, এটা কি দেখায় না এই নিউক্লিওটাইড অফ এ স্পিসিস, এটা থেকে আমরা কি জানতে পারি জানো? এটা shows the identity of the species. কি দেখায়? It shows the identity, তার পরিচয়, identity of that particular species থাকবে। তাহলে তোমাদের পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তোমাদের যে আইডেন্টিটি অ্যাজ এ রেলওয়ে অ্যাসপিরেন্ট, সেটার আইডেন্টিটি কে শো করছে? অবভিয়াসলি তোমাদের যেমন অ্যাডমিট কার্ড শো করে, তাই না? তোমাদের যে অ্যাডমিট কার্ডটাই তোমাকে পরীক্ষার হলে ঢুকতে সাহায্য করবে। তাহলে সেরকম ভাবে যদি বলা হয় যে আইডেন্টিটি অফ এ স্পিসি কে বিচার করে দেয় না, সেটা হচ্ছে এই নিউক্লিওটাইড। মনে থাকবে কি মনে থাকবে না? আশা করি মনে থাকবে। এবার জানো তো এই নিউক্লিওটাইড, এই যে টি কথাটার ওপর আমি জোর দিতে বলেছিলাম, হ্যাঁ, কেন দিতে বলেছিলাম জানো? সেটা হচ্ছে স্ট্রাকচার অফ নিউক্লিওটাইড আমরা একটুখানি দেখে নিই। কি দেখবো? স্ট্রাকচার অফ নিউক্লিওটাইড। স্ট্রাকচার অফ নিউক্লিওটাইড। স্ট্রাকচার অফ নিউক্লিওটাইড তিনটে আছে অবভিয়াসলি, তাহলে তিন ধরনের জিনিস দিয়ে তৈরি হবে। টাইড রয়েছে, যারা একটু হলেও বিজ্ঞান নিয়ে এতদিন ধরে পড়েছো তারা জানো যে টি রয়েছে, টাইড রয়েছে, তার মানে দাদা তিনটে জিনিস থাকার কথা জেনারেলি, বেশি কিছু না জানলেও এইটুকু জানার কথা। এবার এই জিনিসগুলো কি কি? একটা কি থাকে জানো? পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার, চিনি চিনি, সুগার মানে চিনি। আচ্ছা, একটা জিনিস এর মধ্যে থাকে যেটা হচ্ছে কি নাইট্রোজেন বেস বা নাইট্রোজেনাস বেস। কি থাকে? নাইট্রোজেনাস বেস। আশা করি আজকের হাতের লেখা পরিষ্কার হচ্ছে, কারণ আমি ধীরে ধীরে লিখছি। নাইট্রোজেনাস বেস, এবং একটা থাকে কি ফসফেট গ্রুপ। ফসফেট গ্রুপ, দাদা এগুলো কি? স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে দাদা এগুলো কি? আমাদের না সায়েন্স পড়ার কোনো ইচ্ছা ছিল না, তাই আমরা এসব জানি না। বলে দিতেই পারো। দেখো, যেটুকু তোমাদের না জানলে নয় সেটুকু আমি তোমাদেরকে এখানে জানাবো। এই যে পেন্টোজ সুগার নিয়ে প্রথম বলি, তাহলে নিউক্লিওটাইড তিনটে জিনিস নিয়ে গঠিত আমরা দেখতে পেলাম। সেই তিনটে জিনিস কি কি? পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস আর ফসফেট গ্রুপ। আরে ছাতার মাথা কিছুই নেই,
অত শক্ত নয়। দেখো, পেন্টোজ সুগার বলতে বোঝায় একটা ডিঅক্সি রাইবোজ গ্রুপকে, একটা ডিঅক্সি রাইবোজ, একটা ডিঅক্সি রাইবোজ। ঠিক আছে, পেন্টোজ সুগার কথাটার মানে বুঝতে পারছো, 5টা বাহু থাকবে, স্বাভাবিক ব্যাপার। 5টা বাহু থাকবে মানে 5টা কার্বন থাকবে, 5 কার্বনস, 5 কার্বনস। যারা একটু হলেও জানো তারা বুঝতে পারবে, আর যারা জানো না তারা এটা থেকেই বুঝে নাও। পেন্টোজ কথাটার মানে হচ্ছে এখানে 5টা কার্বনের হাত থাকবে, হাত হাত। তোমার যেমন 2টো হাত, ঠিক আছে, মা দুর্গার যেমন 10টা হাত, সেরকম ভাবে এখানে আমরা দেখতে পাবো যে কার্বনের 5টা হাত আছে, 5খানা হাত। বুঝতে পেরেছো? তাহলে প্রথম তোমাদেরকে দেখাই এই ডিঅক্সি রাইবোজ জিনিসটা কেমন দেখতে হয়, মন দিয়ে দেখো। ঠিক আছে, বাকি এই দুটো নিয়ে আমি পরে আলোচনা করছি, আগে এটা দেখে নাও ডিঅক্সি রাইবোজ কেমন হয়। ডিঅক্সি রাইবোজ, কিন্তু এটা নিয়ে আমরা পড়ছি না, যেটা নিয়ে আমরা পড়ছি সেটা হচ্ছে কি, পেন্টোজ সুগার নিয়ে পড়ছি আমরা আজকে। মানে এটা যেটা দেখাবো সেটা হচ্ছে কি, একটা পেন্টোজ সুগারকে দেখাবো, অর্থাৎ 5টা বাহুযুক্ত একটা কার্বনকে দেখাবো কিরকম হয়। মন দিয়ে দেখো, এই হচ্ছে একটা গোলপাড়া মুখ। ঠিক আছে, আচ্ছা আমি একটুখানি পরিষ্কার করে এঁকে দিই, তাহলে তোমাদের দেখতে বুঝতে হবে, মানে বুঝতে সুবিধা হবে। অন্য কালিতে নিচ্ছি। এইটি ধরো একটা গোলপাড়া, তার মুখ হয়ে গেল, মুখ হয়ে গেছে। এবার হাত পা যা আছে সব এর মধ্যে হয়ে যাবে। এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। 5টা হলো। হুম, কাকতারুয়ার মতো দেখতে হলো। তাহলে এইটি হয়ে গেল কি, আমার পেন্টোজ সুগার। এবার এর কোন জায়গায় কি নাম দেবো সেটা একটুখানি আমি যেরকম ভাবে দিচ্ছি তোমরা সেভাবে মনে রাখতে পারলে সুবিধা হয়। এই একটা হাত যেটা আমি নিয়েছিলাম আর কি, এই হাতের সাথে যে যুক্ত থাকবে সে হচ্ছে কে, হাইড্রোজেন। আর এইটার নাম কি, 1 প্রাইম। প্রাইম কেন দিচ্ছ পরে বলবো, পরে বলবো। প্রাইম দিচ্ছি, প্রাইম দিয়ে লিখতে থাকো। এইখানে যে হাতটা রয়েছে তার সাথেও যুক্ত থাকবে কে, হাইড্রোজেন। এটার নাম কি দাদা, এটা 1 দিয়েছো যখন, এটা 2 নম্বর প্রাইম। দাদা এই নম্বরটাকে কি বলে জানো, খুব ভেরি ইম্পর্টেন্ট নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। না দাদা 3 প্রাইম দাও, তোমরাই বলো। যেটা হচ্ছে কি, ও এইচ গ্রুপ যুক্ত থাকে। বেশ, বুঝতে পারলাম। দাদা এই বাহুটা যেটা রয়েছে তার সাথে কে যুক্ত থাকে, যার নাম্বার হচ্ছে কত, 4 প্রাইম। এইটার সাথে যুক্ত থাকবে কে, হাইড্রোজেন। আর এইখানে একটা বাহু যেটা রয়েছে সেটার সাথে থাকবে কে, সি এইচ 2 ও এইচ। এই কার্বনটার নাম্বার কত, 5 নম্বর প্রাইম। তাহলে 5টা কার্বন পেয়ে গেলাম, কারুর কোনো ঝামেলা থাকার কথা নয় এখানে। 5টা কার্বন পেলাম কি পেলাম না, তাই না? তাহলে CH2OH, তাহলে দেখে নাও একবার ভালো করে দেখে নাও কি কি নাম দিলাম। 1 নম্বর প্রাইমে হাইড্রোজেন রয়েছে, 2 নম্বর প্রাইমে হাইড্রোজেন রয়েছে, 3 নম্বর প্রাইমে রয়েছে কে দাদা, OH। এটা মনে রেখো, হ্যাঁ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যখন আমরা ডিএনএ স্ট্রাকচার করবো তখন বুঝতে পারবে। 4 প্রাইমে রয়েছে কে, হাইড্রোজেন। আর এই 5 নম্বরের এটা যদি 5 ধরে নিই তাহলে এটাই রয়েছে কে, 5 প্রাইম, CH2OH। আচ্ছা একটা কথা বারবার বলছে না যে দাদা ডিঅক্সি ডিঅক্সি, এই ডিঅক্সি ডিঅক্সি কথাটার মানে হচ্ছে এই যে OH যেটা এটা দেখতে পাচ্ছ না, এইটা উড়ে চলে যাবে, এইটা উড়ে চলে যাবে। এখানে হাইড্রোজেনটা উড়ে চলে যাবে আর কি, পরবর্তীকালে দেখতে পাবে অন্য যখন এসে জুড়বে না তখন এই ওইচটা উড়ে চলে যাচ্ছে। দেখ কিছু না কিছু একটা হবে, মোট কথা তোমরা শুধু এইটুকু জেনে রাখো। ওকে, আচ্ছা দাদা এটা হচ্ছে দাদা ডিঅক্সিরাইবোজ ইজ পেন্টোজ সুগার, এটা বুঝতে পারলাম, এটা একরকমই স্ট্রাকচার হয়। অক্সিরাইবোজ যদি বোঝানোর চেষ্টা করি, বা এটা হচ্ছে কি থাকে, এটা ডিএনএ তে থাকে, কারণ আমরা ডিএনএ পড়ছি। আরএনএ আরএনএ অনেকের মাথায় ঘুরছে, সেজন্য আরএনএ স্ট্রাকচারটা কিরকম হবে আমি একটুখানি দেখিয়ে দিই। একই, ওটাও একটা পেন্টোজ সুগার, ওটাও একটা পেন্টোজ সুগার, শুধু একটু চেঞ্জ আছে। সেটা কি, এই চেঞ্জেসটাই তো ইম্পর্টেন্ট, সেটা আমি দেখিয়ে দিই। একটা মুখ, দেখতে খুব ভালো লাগলো। এবার দাদা হাত পাগুলো টেনে দাও, যেহেতু তুমি বলেছো পেন্টোজ সুগার তাহলে 5টাই টানবো, টেনে দিলাম।
এইটাকে আমরা নাম দিয়েছিলাম দাদা 1 নম্বর প্রাইম। কথা ঘোরাবে না, যেহেতু 1 প্রাইম দিয়েছো 1 প্রাইমই লিখবে। আমি বলবো ঠিক আছে হাইড্রোজেন। এইখানে দেবে কত, 2 নম্বর প্রাইম। এইখানে আমি ওটা লিখলাম না, হ্যাঁ কারণ আছে, 3 নম্বর প্রাইম। এইখানে দেবে দাদা 4 নম্বর প্রাইম। আর এইখানে দেবে দাদা 5 নম্বর প্রাইম। 5 প্রাইম দিয়ে দিলাম, এইখানে ভেতরে লিখে দিলাম। এবার হাইড্রোজেন আর অক্সিজেন 3 নম্বর প্রাইম আমি জানি কি দাদা OH যুক্ত হয়, ঠিক আছে। 2 নম্বরটা বাদ রাখছি, কেন না ওইখানেই তো খেলটা করবে, ওইখানেই খেলটা করে দেবে। তোমরা এইটুকু এইভাবে মনে রাখো। আচ্ছা আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে ধরো হাইড্রোজেন আছে, এখানে OH আছে, হ্যাঁ, এখানেও ধরো OH আছে, এখানে রয়েছে কে, CHOH, আর এইখানে তোমরা দিয়ে দিতে কি হাইড্রোজেন। তাহলে দেখো একই রকম দেখতে হলো না, যেটাই ডিএনএ যেটাই আরএনএ সে একই রকম দেখতে হয়ে গেল না দাদা। এইখানেই তো গল্পে কবি কাঁদে, একটু চেঞ্জেস। কি এই একটু চেঞ্জেস হচ্ছে, এটা যেটা 3 নম্বরে ছিল না এটা 2 নম্বরে চলে আসে, অর্থাৎ 2 নম্বরের সাথে এই OH চলে আসবে আর 3 নম্বরে হাইড্রোজেন। তাহলে এইখানে হচ্ছে চেঞ্জেস আরএনএ স্ট্রাকচারে, তাহলে এখানে 2 নম্বরের সাথে যুক্ত OH গ্রুপ। এইটুকু হচ্ছে পরিবর্তন, আর কিছু মনে রাখার দরকার নেই আপাতত এইটুকু। এটা আমরা পরবর্তীকালে গিয়ে ডিটেলসে এটা নিয়ে আমরা পড়বো, ওটা নিয়ে পরের কথা। আজকে আমরা যেটা পড়ছি ডিএনএ, তো ডিএনএ স্ট্রাকচারের যে মেন একটা বেস। তাহলে কেন বলছো দাদা, না দাদা স্ট্রাকচার অফ নিউক্লিওটাইড, একটু আগেই তুমি বললে নিউক্লিওটাইডের স্ট্রাকচার পড়াতে গেলে তুমি ডিএনএ স্ট্রাকচার বলছো। আরে বাবা ডিএনএ তো একটা পলিমার অফ নিউক্লিওটাইড, তাই তো বলছি। তার মানে কতগুলো পলিমার, কতগুলো নিউক্লিওটাইড নিয়েই তো ডিএনএ গঠিত হয়েছে। তাহলে নিউক্লিওটাইড পড়াও যা, ডিএনএ স্ট্রাকচার পড়াও তাই, তাই না? কারণ এই নিউক্লিওটাইড দিয়ে কি তৈরি হচ্ছে, ডিএনএ তৈরি হচ্ছে দাদা। তাহলে ডিএনএ এর মধ্যে প্রথম যে বেসটা রয়েছে, প্রথম যে জিনিসটা রয়েছে পেন্টোজ সুগার, সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিলাম যে এরকম দেখতে হয়। তাহলে ডিএনএ এর পেন্টোজ সুগারটা এরকম দেখতে হয়। বেশ দাদা বুঝলাম, এটুকু নিশ্চয় বুঝতে পেরেছো। এবার বলি কি, নাইট্রোজেনাস বেস, এটা সম্পর্কেও তো একটু জানতে হবে। 3টে জিনিস নিয়ে গঠিত হয়েছে, একটা নিয়ে জানলে হবে। এই যে নাইট্রোজেনাস বেস রয়েছে, এটা না 2 রকম হয়। 2 রকম হয় নাইট্রোজেনাস বেস, 2 রকম হয়। একটাকে বলে পিউরিন, আর একটাকে বলে পাইরিমিডিন বা পিরিমিডিনও বলা হয়। এবার কি, হ্যাঁ একটুখানি চেঞ্জেস আছে, পাইরিন আর পিউরিমিডিনের মধ্যে একটু চেঞ্জেস আছে। হ্যাঁ দেখো পিরিমিডিন আর পিউরিন এই দুটোর মধ্যে একটু চেঞ্জেস আছে। কিরকম, পাইরিমিডিন নামটা বহুত বড়, তো যার নাম বড্ড বড় হয় না সে কাজে খুব ছোট হয় জেনারেলি, ঠিক আছে। যার নাম বহুত বড় হয় সে কাজ একটুখানি ছোটখাটোই করে। তাই এটা বলার কারণ হচ্ছে এটাই যে পিরিমিডিন হবে খুব স্মল স্মল ইউনিট, আর এটা পিউরিন তার নাম ছোট, এ হবে লার্জ। কি লার্জ কি হ্যানা ত্যানা এসব একটুখানি দেখে নি, বুঝলে তো, অত ঝামেলা করার দরকার নেই। এখানে দেখে নাও, প্রথম যদি বলি আমি পিউরিন, প্রথম যদি বলি আমি পিউরিন, আমি শুধু বৈশিষ্ট্য লিখছি এখন, হ্যাঁ পরে আমি বোঝাবো তোমাদেরকে এগুলো জিনিসগুলো। এখন দেখে নাও, এটাই বলছে এটা হচ্ছে কি না ডাবল রিং স্ট্রাকচার, ডাবল রিং স্ট্রাকচার। ডাবল রিং স্ট্রাকচার মানে, ডবল রিং কথাটার মানে হচ্ছে দুটো কার্বন থাকবে, দুটো কার্বন এরকম পারা দেখতে থাকবে, মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটাই যদি আমি ধরি আর কি, তাহলে এরকম দেখতে দুটো কার্বনের। এটা একটা কার্বন, এটা একটা কার্বনের, মানে তোমরা বেঞ্জিন পড়েছো তো, বেঞ্জিন দেখতে ছোটবেলা থেকে যারা পড়েছো বা না পড়েছো, যারাও আর্টস নিয়ে পড়েছো তারাও জানো যে বেঞ্জিনটা দেখতে এরকম হয়। ঠিক আছে, এরকম না দুটো ঘর থাকে, তো এইটুকু তো জানতে পারবে, এইটুকু তো বোঝার মতো ক্ষমতা আছে রে বাবা। এটাকে বলে ডাবল রিং স্ট্রাকচার, আর কিচ্ছু বোঝার দরকার নেই, তোমরা শুধু এইটুকু বোঝো এই দুটোকে দেখতে পাশাপাশি লাগছে, তো এটা হচ্ছে হাজব্যান্ড আর ওয়াইফ, এটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ স্ট্রাকচার, অর্থাৎ ডাবল রিং স্ট্রাকচার। বুঝলাম দাদা, এইটুকু বুঝেছি, ভেতরে কি আছে কি না আছে সব বোঝার দরকার নেই, আমি বুঝতেই বারণ করছি, সুতরাং বোঝার দরকারই নেই, তখন বুঝতে বারণ করেছি। যদি বাড়ির লোক জিজ্ঞেস করে বা বন্ধুরা জিজ্ঞেস করে হ্যাঁ রে বুঝিস নি, বলবি দাদা বারণ করেছে, এখন বুঝতে বারণ করেছে। ডাবল রিং স্ট্রাকচার। 2 নম্বর পয়েন্ট যেটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে হেটারোসাইক্লিক। বাহ কি শক্ত জিনিস, হেটেরোসাইক্লিক।
তার সাইকেল নিয়ে হেঁটে হেঁটে হাটের মধ্যে দিয়ে যায়। হেটেরো সাইক্লিক, তার কাছে সাইকেল আছে, সে হাঁটতে হাঁটতে যাচ্ছে কোথায় দিয়ে? হাটের মধ্যে। এর মানে হচ্ছে এটাই। ঠিক আছে, এর মানেটা কি? এর অরিজিনাল মানে হচ্ছে হেটেরো সাইক্লিক কথাটার মানে হচ্ছে এ রিং, হাতে পরানোর রিং নয়, যে রিংটা আমি একে দেখালাম সেরকম একটা রিং। ঠিক আছে, এ রিং দ্যাট কন্টেন্স, দ্যাট কন্টেন্স অর্থাৎ যার কাছে আছে নাইট্রোজেন, নাইট্রোজেন অ্যান্ড কার্বন। অর্থাৎ যার কাছে নাইট্রোজেনও রয়েছে এবং কার্বনও রয়েছে তাকে বলি কি আমরা? হেটেরোসাইক্লিক। একটা রিং, একটা রিং। এই স্ট্রাকচারটা কমপ্লিট নয় যতক্ষণ না পর্যন্ত আমি এরকম বাহু দিচ্ছি, হ্যাঁ, 6টা বাহু থাকে, হ্যাঁ, স্ট্রাকচারটা কমপ্লিট হয় না যতক্ষণ না এই ভেতরের ইয়েগুলো টানা হয়। তো যাই হোক, আমি ওটা পরে আসবো, ওই জন্যই বললাম বুঝতে মানা করছি। একটা রিং, এই রিং এর সাথে একটা জিনিস লেগে থাকবে যেটা হচ্ছে কি? নাইট্রোজেন। অর্থাৎ এটা তো কার্বন, কার্বনের সাথে নাইট্রোজেন থাকবে, সেইটাকে জিনিসটাকে আমরা কি বলি? হেটেরোসাইক্লিক। মনে থাকবে কি মনে থাকবে না? তাহলে যে জিনিসটা কার্বন এবং নাইট্রোজেন দুটো নিয়ে গঠিত, যে রিং কার্বন এবং নাইট্রোজেন দুটো নিয়ে গঠিত, তাকে বলে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাওয়া, অর্থাৎ হেটেরোসাইক্লিক। হাটের মধ্যে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ঠিক আছে, নাইট্রোজেন আছে, কার্বন আছে, তাকে বলবো কি? হেটেরোসাইক্লিক। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এরপরের যে বৈশিষ্ট্যটা আমরা দেখব সেটা হচ্ছে কিরকম পিউরিনে, সব পিউরিনের আন্ডারে পড়ছে, সব পিউরিন। সেটা কি? এর কিছু উদাহরণ তোমাকে জানতে হবে। এর নাম কি? অ্যাডিনিন যোগ গুয়ানিন। যোগ দিতে বারণ করেছে, বুঝতেই বারণ করেছে দাদা, বুঝতেই বারণ করেছে। অ্যাডিনিন আর গুয়ানিন কি? পিউরিন। কি অ্যাডিনিন কি গুয়ানিন ছাতার মাথা মাথায় দেয় না কি দেয়? সব জানবো পরে, এখন নয়। ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম্পল। কি বললাম? এক্সাম্পল। এটা একটা, এটা একটা। পিউরিনের এক্সাম্পল হয় যেটা আমাদের বডিতে থাকে, অ্যাডিনিন থাকে, গুয়ানিন থাকে। বোঝা গেল এগুলো? মনে এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দেখো নাইট্রোজেন আছে তো তাই তাকে হেটেরোসাইক্লিক বলছি। এবার বলছি পজিশন অফ এন, এবার কোন কোন জায়গায় থাকবে? পজিশন অফ এন অর্থাৎ নাইট্রোজেনের পজিশন কোন কোন জায়গায় রয়েছে। নাইট্রোজেন যে যুক্ত থাকবে দাদা কার্বনের সাথে সেটা বলে দিয়েছ, বুঝে গেছি। এবার আমি বলছি পজিশন অফ এন কোন জায়গায় থাকবে, দেখা যাক। সেটা হচ্ছে 1 3 5 7। তাই তো, মজা মজা লাগলো না 1 3 5 7 শুনতে? একটুখানি চেঞ্জ করে দিই, হ্যাঁ, 7টাকে এখানে লিখলাম, 9টাকে এখানে লিখে দিই, একটুখানি চেঞ্জ আছে। আমরা যেমন অঙ্ক করি 1 3 5 7, তারপরে 9, এই যে 2 2 করে যোগ করছে, অনেকের অনেকের তো অনেক রকম চিন্তা ভাবনা, এই 2 2 করে যাচ্ছে, দিয়ে তারা ম্যাথামেটিক্যাল ফর্মুলা ফেলে যোগ বিয়োগ করে, ওসব নয়। এখানে একটু চেঞ্জেস আছে, এখানে না একটু চেঞ্জেস আছে। 1 3-এর পর হঠাৎ করে 7 চলে এসছে, তারপর 9 এসছে। মনে থাকবে কি মনে থাকবে না? 1 3 7 9 লিখলে দাদা, কেন লিখলে? আসছি, আমি এক্ষুনি স্ট্রাকচার দেখাবো তোমাদেরকে যে কিভাবে হয়, আমি নিজে এঁকে দেখাবো। ঠিক আছে, এইখানে পজিশন অফ এন বলেছি বলে দাদা 1 3 7 9, একটুখানি এগিয়ে যাও তো। কোথায় গেল কার্বন? কার্বন কার্বন কোথায় গেল? কার্বন 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 কার্বন। যখনই কার্বনের স্ট্রাকচার দেখিয়েছিলাম তখন বলেছিলাম 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম 5 প্রাইম। কেন প্রাইম দিয়েছিলাম মনে আছে? যখন আমরা কার্বনের পজিশন বোঝাই তখন আমরা প্রাইম দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আর যখনই আমরা এখানে নাইট্রোজেন বোঝাবো তখন আমরা শুধু 1 3 মানে নর্মাল নাম্বার দেবো, কোনো প্রাইম দেবো না, যাতে আমার বুঝতে সুবিধা হয় কার সাথে কে যোগ হচ্ছে। বুঝতে পেরেছো? ওই জন্য মাথায় প্রাইম আর কোনোটায় প্রাইম দেয়া হয় না। আমাদের যদি মনে হয় যে দাদা নাইট্রোজেনের মাথায় প্রাইম বসাবো আর কার্বনের মাথায় শুধু 1 2 3 বসাও, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, এবার এবার তোমাদেরকে আমি একটা অ্যাডিনিনের স্ট্রাকচার দেখাই বা বোঝাই। দেখো তো, আচ্ছা এটা বাদ দাও, এটা হচ্ছে পিউরিনের আর পিউরিন স্ট্রাকচার, তোমরা অ্যাডিনিন দেখো। আশা করি দেখতে পাচ্ছ।
আশা করি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি অ্যাডিনিনের স্ট্রাকচার। এবারে অ্যাডিনিনের স্ট্রাকচারের মধ্যে আমরা কি বুঝবো? আচ্ছা, এটা দিয়ে যদি তোমরা বুঝতে না পারো, বুঝবে না কেন? কেন বুঝবে না দাদা? এটাতেই বুঝতে হবে। দেখো একটুখানি এটাকে যদি ঘুরিয়ে পিছিয়ে টানি, দাঁড়াও কোনটাতে বোঝাতে সুবিধা। একটা স্ট্রাকচার এরা ভালো দেয়নি গো, আমি টেনে দিচ্ছি। দেখো আগে আমি টানি, তারপর তোমরা বুঝবে। একটা স্ট্রাকচার ওরা ভালো দেয় নাই ছবিতে। আমি আজ কি করছি, ধরো এখানে একটা উদাহরণ নিয়েছি যেটা হচ্ছে অ্যাডিনিন। অ্যাডিনিনের স্ট্রাকচারটা আমি এখানে ড্র করে দেখাচ্ছি। ডবল রিং স্ট্রাকচার হবে দাদা, বেশ। দুটো হাত হলো, এ মাঝখানে একটা এন লেখো, নাইট্রোজেন আছে, এইখানে একটা দাও, আর এইখানে একটা দাও NH। ওকে, এটা হয়ে গেল। এইখানে আর একটা কার্বনের হাত দিয়ে দাও, এখানে ডবল বন্ড করে দাও, কারোর কোনো আপত্তি নেই দাদা, এইটুকু। এইখানে একটা ডবল বন্ড দিয়ে দাও। এবার কি করে এদের স্ট্রাকচার আসে সেটা হচ্ছে এটা হচ্ছে বায়োকেমিস্ট্রির জিনিস, এটা আমি এখানে পড়াবো না, ঠিক আছে? কেমিস্ট্রি মাস্টারমশাই যদি কেউ পড়াতে ইচ্ছুক থাকেন তারা পড়াতে পারেন। এখান থেকে একটা হাত টেনে দিলাম দাদা, এখান থেকে একটা নাইট্রোজেন টেনে নিলাম, এখানে একটা নাইট্রোজেন যোগ করে দিলাম। এবার এই নাইট্রোজেনের সাথে এখানে একটা ডবল বন্ড করে দেবো। ডবল বন্ড করার পর দাদা আর একটা এরকম হাত টেনে দেবো। হাত টানার পর দাদা এইখানে যে নাইট্রোজেনটা আছে তার সাথে ওকে যুক্ত। এখানে একটা ডবল বন্ড দিয়েছো দাদা, তাহলে এখানে একটা ডবল বন্ড দিয়ে দাও। এবার এইখানে একটা যেটা যোগ করেছো সেটা হচ্ছে কি NH। এইটি হচ্ছে অ্যাডিনিনের স্ট্রাকচার, এইটি হচ্ছে আমার অ্যাডিনিনের স্ট্রাকচার। কোনো এবার আমরা এবার প্রথম কাজ হচ্ছে কি আমাদের গোনা, গুনবো কি করে। এই নাইট্রোজেনটাকে 1 নম্বর দিলাম, এটাকে দেবো 2 নম্বর, এই হাতটাকে দিলাম 2 নম্বর, এই নাইট্রোজেনের এখানটা রয়েছে এটাকে বলবো 3 নম্বরের হওয়ার পরে এই যে কার্বনের হাতটা রয়েছে একে বলবো 4 নম্বর, এইখানে যে হাতটা রয়েছে একে বলবো কি 5 নম্বর। দেখো এই একটা সার্কেল কমপ্লিট হয়ে গেল 5-এর, ঠিক আছে? এবার 6, 7, 8, 9 কোথায় যাবে? এইখানে যেটা রয়েছে সেখানে একটা রয়েছে, এখানে যুক্ত করেছে, তাহলে বেঞ্জিনের 6টা, এই যে 6 হয়ে গেল। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এখানে কমপ্লিট হয়ে গেল। এবার এই দিকে চলে এসো, এই যে নাইট্রোজেন রয়েছে এর উপরে লিখে দাও 7, এইখানে যে বাহুটা রয়েছে তার নিচে লিখে দাও 8, এইখানে যে 9 রয়েছে, এইখানে নাইট্রোজেন রয়েছে তার নিচে লিখে দাও 9। এবার তোমরা একটুখানি হিসেব করে দেখো তো, 1, 3, 7, 9 এখানে তোমাদের কি ছিল? পজিশন অফ নাইট্রোজেন। দেখো তো, 1-এ আছে, 3-এ আছে, আছে 1 আছে, 3 আছে, এরপরে কোথায় আছে? 7-এ। দেখো 7-এ আছে, 9-এ আছে। এইটি হয়ে গেল কি আমার অ্যাডিনিনের স্ট্রাকচার। মনে থাকবে কি মনে থাকবে না? মনে থাকবে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিও বা ছবি তুলে নিও। তাহলে এই ছিল আমার কি না, এটা ছিল আমার পিউরিনের বৈশিষ্ট্য। পিউরিনের বৈশিষ্ট্য তাহলে ডাবল রিং স্ট্রাকচার, হেটেরোসাইক্লিক, কেন না কার্বন আর নাইট্রোজেন রয়েছে। এক্সাম্পল হচ্ছে অ্যাডিনিন আর গুয়ানিন। আর পজিশন অফ এন হবে কোথায়? 1, 3, 7, 9 দেখিয়ে দিলাম, ঠিক আছে? 1, 3, 7, 9 ওখানে যুক্ত হবে। এরপরে যেটা পড়বো সেটা হবে কি পাইরিমিডিন বা পিরিমিডিন, যে যেমন করে উচ্চারণ করো তোমরা উচ্চারণ করতে পারো। জাস্ট আ সেকেন্ড, লিখে নাও পাইরিমিডিন। এটা কি রকম হয় দাদা? একই রকম, একটু আলাদা। কিরকম? প্রথম বৈশিষ্ট্য লেখো এখানে, সিঙ্গেল রিং স্ট্রাকচার, সিঙ্গেল রিং। কি বলেছিলাম? যার নাম বড় সে নিজে ছোট হয়, তাই এ হয়ে যাবে কি সিঙ্গেল রিং। ও ডবল রিং ছিল তাই বড় ছিল, ঠিক আছে? তাহলে এ হয়ে গেল সিঙ্গেল রিং। এরপরে 2 নম্বরে লিখবে এও না হেটেরোসাইক্লিক, এইখানেও কোনো অসুবিধা নেই, এও হেটেরোসাইক্লিক। আর হেটেরোসাইক্লিক কি জিনিস আমি বলেছি, যার কার্বন আর নাইট্রোজেন একসাথে থাকে, যে রিংয়ে কার্বন এবং নাইট্রোজেন একসাথে থাকে সেটা কি বলে? হেটেরোসাইক্লিক। এবার 3 নম্বরে যেটা দেবো সেটা হচ্ছে কি আমাদের এক্সাম্পল। এক্সাম্পল লিখবো, এক্সাম্পল গুলো কি কি হয় অনেকেই জানো। থিয়ামিন, থিয়ামিন, হাইটোসিন, এবং আরেকটা জিনিস এক্সট্রা জেনে রাখো যেটা হচ্ছে কি ইউরাসিল। দাদা ইউরাসিল কোথায় আবার এলো? ইউরাসিল অনলি আরএনএ তে থাকে,
যেটা একটা পিরিমিডিন। এটা অনলি আরএনএ তে থাকে, এটা ডিএনএ তে থাকে না। ডিএনএ তে এই দুটো থাকে। ডিএনএ তে কোন দুটো থাকে বললাম? থিয়ামিন থাকে আর সাইটোসিন থাকে। থিয়ামিনকে আমরা টি দিয়ে ডিনোট করি, সাইটোসিনকে সি দিয়ে ডিনোট করি। ওকে, আচ্ছা এখানেও এই দুটো, অ্যাডিনিনকে আমরা এ দিয়ে ডিনোট করি আর গুয়ানিনকে জি দিয়ে। এমন কিছু বাহাদুরির কাজ নয়, ফার্স্ট আলফাবেটগুলোকে নিয়েছে, ঠিক আছে, তো ভয়কার কিছু নেই। তাহলে ডিএনএতে এই দুটো থাকে, থিয়ামিন আর সাইটোসিন। আর ইউরাসিল এক্সট্রা যেটা থাকে সেটা শুধুমাত্র আরএনএতে থাকে, ঠিক আছে। এবার জানতে হবে দাদা পজিশন অফ এন, অর্থাৎ নাইট্রোজেনের পজিশন কোন জায়গায়। পজিশন অফ এন কেন জানতে হবে নাইট্রোজেনের পজিশন? না দাদা এটা একটা হেটেরোসাইক্লিক। হেটেরোসাইক্লিক কথাটার মানে কি, যেখানে কার্বনও থাকবে নাইট্রোজেনও থাকবে, সেটাকে বলি কি আমরা হেটেরোসাইক্লিক। তাহলে অবশ্যই কার্বনের সাথে নাইট্রোজেন আছে, মানে কোন কোন জায়গায় নাইট্রোজেন যুক্ত হয়েছে সেটা জানতে হবে দাদা, যেমন আগেরটা জানলাম। তাহলে পজিশন অফ এন যেটা হয় সেটা এখানে চেঞ্জেস আছে, যেটা হচ্ছে কি অনলি 1 আর 3, অনলি 1 অ্যান্ড 3। এর বেলায় কত ছিল? 1 3 7 9, মনে আছে? 1 3 7 9। এর বেলায় কি এলো? শুধু 1 আর 3। কিরকম দেখতে হয় এক্ষুনি ছবি টেনে দেখিয়ে দেবো, কোনো ব্যাপারই নয়। ছবি তোমরা নিজেরা টানো, তবে তোমাদের মনে থাকবে, জানো তো। ছবিটা না মানে অন্য কারুর ভরসায় বসে থেকো না, নিজেরা টানতে থেকো। একটা বেঞ্জিন রিং আঁকতে কতক্ষণ লাগে? এরকম দেখবে, এরকম টানবে, এরকম একটা টানবে, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, আমি এখানে ভুল টেনে ফেলবো, কারণ আমাকে নাইট্রোজেনগুলো লিখতে হবে। এখানে একটা নাইট্রোজেন দিয়ে দাও, এখানে একটা এনএইচ দিয়ে দাও। এনএইচ দিয়ে দিয়েছো, এবার একটা বাহু টেনে দাও। বাহু টানার সাথে সাথে এখানে ডবল বাহুতে অক্সিজেনকে যোগ করে দাও। অক্সিজেনকে যোগ করে দেওয়ার পর এখান থেকে একটা বাহু টানো দিয়ে এইখানে এনএইচ লিখে দাও, এখানেও এনএইচ রয়েছে, ঠিক আছে। আচ্ছা দাদা হলো, এবার এইখানে একটা ডবল রিং স্ট্রাকচার করে দাও, মানে ডবল বন্ড দিয়ে দাও, আর এইখানে একটা ও লাগিয়ে দাও ডবল বন্ডের। এই যে 5 নম্বর বাহুটা এখান থেকে রয়েছে, এর সাথে একটা বাহু নিয়ে সি এইচ টি লাগিয়ে দাও। এই পজিশনটা এরকম কেন হয় সেটা বোঝার জন্য তোমাদেরকে মানে বায়ো কেমিস্ট্রি বলে একটা টপিক হয়, সেটা পড়তে হয়। ও অত জানার দরকার নেই, এইটুকুই জানো, কারণ আমরা তো ভাই পরীক্ষা দিতে চলেছি না, তো সব স্ট্রাকচার পড়ে কি হবে, অ্যানালিসিস করে কি হবে। এবার নামকরণ করি, দেখো এই এর বেলায় নামকরণ করব এখান থেকে, যেহেতু এটা 1 দিয়েছি বলে নয়, এখান থেকেই নামকরণ করব। এটা হচ্ছে 1 নম্বর নাম, এখানে দাও 2 নম্বর, এখানে দাও 3 নম্বর, এখানে দাও 4 নম্বর, আর এর বেলায় দেবে 5, এর বেলায় দেবে 6 নম্বর। এবার তোমরা দেখো তো কোন কোন জায়গায় নাইট্রোজেন যুক্ত আছে। 1 নম্বরে যুক্ত আছে দাদা, 3 নম্বরে যুক্ত, আর কোথাও যুক্ত হয়েছে কি? হয়নি। তাহলে 1 আর 3, তাহলে পজিশন অফ এন কোথায়? 1 আর 3। আর এটা দাদা কার স্ট্রাকচার টানলে? এটা হচ্ছে থায়ামিন, এটা হচ্ছে থিয়ামিনের স্ট্রাকচার। মনে থাকবে কি মনে থাকবে না? মনে থাকবে কি মনে থাকবে না? এটা হচ্ছে থিয়ামিনের স্ট্রাকচার, যেটা হচ্ছে একটা পাইরিমিডিন। আমি একটা টেনে টেনেই দেখাচ্ছি যাতে বেশি ঝামেলার মধ্যে তোমরা না পড়ো। তাহলে আপাতত তোমাদের এইটুকু বোঝা গেল যে 3টে জিনিস নিয়ে যুক্ত, 3টে জিনিস নিয়ে তৈরি হচ্ছে একটা নিউক্লিওটাইড, যেটা হচ্ছে প্রথম আমরা পড়লাম কি, একটা হচ্ছে পেন্টোজ সুগার, যেটা দেখতে এরকম হয়, ডিএনএ এর ক্ষেত্রে এরকম, আরএনএ এর ক্ষেত্রে এরকম। এরপরে আমরা জানলাম কি পিউরিন এবং পিরিমিডিন জিনিসটা কিরকম হয়। পিউরিন জানলাম, পিরিমিডিন জানলাম, যেটা হচ্ছে কি না নাইট্রোজেন বেস। এটা কি নাইট্রোজেন বেস রয়েছে, এই যে এখানে লিখেছিলাম, নাইট্রোজেন বেস হয়ে গেল, পিউরিন হয়ে গেল দাদা, পিরিমিডিন হয়ে গেল, তাদের বৈশিষ্ট্য পড়ে নিলাম। এবার যেটা পড়ে রইলো দাদা 3 নম্বর, সেটা হচ্ছে ফসফেট গ্রুপ। জেনে নাও, ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ এটা কি? এটা কিছুই নয়, ফসফরিক অ্যাসিড। কি বললাম? ফসফরিক অ্যাসিড। আচ্ছা একটু আগে যেটা তোমাদেরকে আমি বলেছিলাম সেটা কি মনে আছে? দেখো এখানে ক্লাসটা রিলেট করো। একটু আগে দাদা বলেছিলে যে, আর একটু কোথায় গেল, উপরে যাও, এইখানে এসো তো। এইখানে অল্টম্যান বলেছিল যে দাদা, তুমি একটু আগে বললে যে নিউক্লিন যেটা আবিষ্কার করেছিল এই মেইসের, এই নিউক্লিনকে নিয়ে যখন কেমিক্যাল এক্সপেরিমেন্ট করতে যায় অল্টম্যান, তখন বলেছিল এটা নাকি একটুখানি অ্যাসিডিক নেচারের, তাই ওর নাম দিয়েছিল নিউক্লিক অ্যাসিড। এবার এখানে ফিরে এসো তো, কেন বলেছিল বুঝতে পেরেছো? এর ভেতরে ফসফরিক অ্যাসিড রয়েছে। কি রয়েছে? ফসফরিক অ্যাসিড।
স্বাভাবিক ব্যাপার। স্বাভাবিক ব্যাপার দাদা, এইটুকু তো তোমরা বুঝতে পারছোই যে দাদা নিউক্লিক অ্যাসিড যেটা রয়েছে সেটা হচ্ছে দু ধরনের হয়, ডিএনএ হয়। তাহলে ডিএনএও কিরকম হবে? অ্যাসিডিক হবে। ডিএনএ যেহেতু অ্যাসিডিক হয় দাদা, ডিএনএ স্ট্রাকচার সম্পর্কে আমরা পড়ছি এখানে, তা ডিএনএ স্ট্রাকচার সম্পর্কে পড়তে গিয়ে দেখতে পেলাম যে কোথায় গেল, যেটা তিনটে রকম যে জিনিস নিয়ে যুক্ত। এটা হচ্ছে প্রথমত একটা নিউক্লিওটাইড। এবার নিউক্লিওটাইড দাদা তিন রকম জিনিস নিয়ে যুক্ত হয়, যেটা তৈরি হয়, যেটা হচ্ছে কি পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফেট বেস। এই ফসফেট গ্রুপ কথাটার মানেই হচ্ছে কি ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিড কথাটা থাকার জন্যই হচ্ছে কি আমাদের নিউক্লিওটাইড যেটা হয়ে গেছে সেটা হচ্ছে অ্যাসিডিক। বোঝা গেল? স্বাভাবিক ব্যাপার, এই ফসফেট গ্রুপের মধ্যে ছিল কি ফসফরিক অ্যাসিড। এবার ফসফরিক অ্যাসিড জিনিসটা কিরকম দেখতে হয়, এটা সংকেতটা হয় H3PO4। কিরকম দেখতে হয় জানো? মাঝখানে একটা পি লাগিয়ে দাও, ফসফেট। এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত। এর কটা হাত হয়? চারটে না পাঁচটা। এরও পাঁচটা হাত। ওপরের গ্রুপে থাকবে OH, ডান দিকে থাকবে OH, নিচে থাকবে OH, বাঁ দিকে থাকবে অক্সিজেন। বোঝা গেল কি বোঝা গেল না? বুঝতে পারলে কি বুঝতে পারলে না? এইটি হচ্ছে ওর স্ট্রাকচার। তাহলে ফসফেট গ্রুপ মানে ফসফরিক অ্যাসিড, যেটা দেখতে এই রকম হয়। মনে থাকবে? আশা করি মনে থাকবে। তাহলে তোমাদেরকে আমি আর না ঘাটিয়ে শুধুমাত্র এইটুকু জানানোর চেষ্টা করলাম যে ডিএনএ, ডিএনএ কি পলিমার। যে ছবিটাই দেখতে পাচ্ছ এখানে, ইটস আ পলিমার। পলিমার যেটা হচ্ছে কি না নিউক্লিওটাইড দিয়ে তৈরি। নিউক্লিওটাইড বা ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, তোমরা যা খুশি লিখতে পারো এখানে। হ্যাঁ, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড লিখে দাও, নাহলে আবার তোমরা ওখানে বলবে দাদা একরকম কথা। ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডের, নিউক্লিওটাইড দিয়ে তৈরি এই পলিমারটা। তাহলে অবশ্যই দাদা ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড যেটা, সেটা হচ্ছে কি দাদা পলিমারের মনোমার। এটা হচ্ছে দাদা মনোমার। এবার দাদা এই যে নিউক্লিওটাইড রয়েছে, যে কথাটা তোমরা তুমি বললে, ডিঅক্সি হোক বা অক্সি হোক, যাই হোক, একটা নিউক্লিওটাইড যেটা রয়েছে, এই যে নিউক্লিওটাইড তিন ধরনের জিনিস নিয়ে তৈরি হয়েছে ডিএনএর ক্ষেত্রে। কি কি? এই নিউক্লিওটাইড হচ্ছে তিনটে জিনিস নিয়ে গঠিত হলো। কি কি? প্রথম হচ্ছে কি পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার। দু নম্বর জিনিসটা কি দাদা, না দু নম্বর জিনিসটা যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেনাস বেস। এই নাইট্রোজেনাস বেস আবার দাদা দু রকম পড়লাম, একটা হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে দাদা পাইরিমিডিন। পাইরিমিডিন হয়ে গেল। আর দাদা এখানে যে পেন্টোজ সুগার ছিল, নাইট্রোজেন বেস ছিল, এটা তিন নম্বর যেটা সেটা হচ্ছে কি আমাদের ফসফরিক অ্যাসিড বা ফসফরাস বা ফসফেট, ফসফেট গ্রুপ, যেটা নাথিং বাট ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, এই কটা জিনিস আমি তোমাদেরকে শুধুমাত্র আজকের ক্লাসে দেখালাম। মনে থাকবে কি মনে থাকবে না? এবং তাদের যে বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে, তাদের যে পিরিমিডিন বলো বা পিউরিন বলো, তাদের কি বৈশিষ্ট্য, তাদের কোথায় কোথায় কে যুক্ত থাকে, পজিশন অফ এন, এটা যেন ভুলবে না। কারণ নেক্সট ক্লাসে আমার এইটা থেকেই স্টার্ট হবে, এই জায়গা থেকেই আমি স্টার্ট করব। নেক্সট দিন যেটা আমি তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে কি বন্ডেজ বা বন্ডিং। কি পড়াবো? বন্ডিং। হ্যাঁ, বন্ডিং পড়াবে দাদা? হ্যাঁ, বন্ডিং পড়াবো। প্রথম তোমাদেরকে দেখাবো বন্ডেজ উইথ নাইট্রোজেন বেস, বন্ডিং অফ পেন্টোজ সুগার। পেন্টোজ যে সুগার আছে না, ওর সাথে নাইট্রোজেন বেস কিভাবে যুক্ত হয়, এটা ফার্স্ট স্টেপে দেখাবো। সেকেন্ড স্টেপে কি দেখাবো? বন্ডিং অফ পেন্টোজ সুগার উইথ ফসফেট বা ফসফরিক অ্যাসিড। এই দুটো দেখাবো। এই দুটো যেই দেখিয়ে দেবো,
ভালো করে আরেকবার, 2 নাম্বার মানে এটা একবার দেখাবো, এটা একবার দেখাবো, তারপর দুটোকে মিলিয়ে মিশিয়ে দেখাবো। মিলিয়ে মিশিয়ে দেখানোর পর তোমরা দেখতে পাবে যে এই দুটো কিভাবে পরপর স্ট্রাকচার ওয়াইজ জয়েন হচ্ছে। তারপর তোমরা ওখানে জানতে পারবে ফসফোডাইস্টার গ্রুপ, কারণ এইখানে ফসফরিক অ্যাসিডের সাথে গ্রুপ তৈরি করে, আমি একটুখানি হিন্ট দিয়ে রাখছি, এখানে এস্টার গ্রুপ তৈরি করে, এস্টার গ্রুপ বা এস্টার বন্ড তৈরি করে। আর এর বেলায় যখন নাইট্রোজেনের সাথে পেন্টোজ সুগার যুক্ত হয় তখন বলে এন, কি বলে, গ্লাইকো গ্লাইকোসিডিক বন্ড। এই এন গ্লাইকোসিডিক বন্ড কি জিনিস, এস্টার গ্রুপ কি জিনিস বা এস্টার বন্ড কি জিনিস, ঠিক আছে। এই দুটো মিলিয়ে মিশিয়ে দাদা আবার কত, এই দুটোকে যখন আবার তুমি জয়েন করবে তারপরে পড়াবে তখন তুমি দেখাবে ফসফোডাইএস্টার গ্রুপ, অর্থাৎ দুটো এস্টার গ্রুপ যখন একসাথে যুক্ত হয়ে যাবে তখন তাকে বলবো কি, ফসফোডাইএস্টার গ্রুপ। তো এই যে জিনিসগুলো এবার আমরা দেখবো আস্তে আস্তে, এবং দেখতে দেখতে আমরা দেখতে পাবো যে ডিএনএটা কেমন যেন একটা দেখতে হয়ে যাচ্ছে, ঠিক আছে। পরে ওই যে ডাবল হেক্স যে স্ট্রাকচার, সেটা তো আমাকে আনতে হবে আলটিমেটলি। তো সেটা আমরা আস্তে আস্তে পরের লেকচারে দেখব। ওকে, তাহলে আজকে যেটুকু দেখলাম সেটা হচ্ছে কি, যে লার্জেস্ট বায়োমলিকিউল ইন আওয়ার বডি সে কে, ডিএনএ। তার সাথে সাথে আমরা দেখে নিলাম যে কোথা থেকে কে কি জিনিসটা নিয়ে এলো, খুব কম জেনেছি, খুবই কম, ঠিক আছে। এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট আমরা দেখলাম কি, যে স্ট্রাকচার অফ ডিএনএ, যেটা হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্রিক, যেটা 1953 সালে দিয়েছিল, কিন্তু কার সাহায্য নিয়ে, না শার্গাভ এবং ফ্র্যাঙ্কলিন অ্যান্ড উইনকিসের সাহায্য নিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। এই ফ্র্যাঙ্কলিন আর উইনকিস এক্স রে স্ট্রাকচার দিয়েছিলেন, পরে আসবো আমরা আস্তে আস্তে জানবো। তারপরে জানতে চাইলাম ডিএনএ হচ্ছে একটা পলিমার, কার, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের। তাহলে মানে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড হচ্ছে একটা মনোমার, যেহেতু এখানে নিউক্লিওটাইড রয়েছে, তাহলে এই যে নিউক্লিওটাইড, হ্যাঁ, এটা কি দেখায় না, এটা হচ্ছে একটা ফিক্সড স্পিসিসের আইডেন্টিটি দেখায়। এবং তারপরে নিউক্লিওটাইড যেটা রয়েছে সেটা হচ্ছে কি কি নিয়ে গঠিত হয়, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফেট গ্রুপ, এবং তার যে ভেরিয়েশন সেগুলো সম্পর্কে আজকে তোমাদেরকে একটু একটু দেখালাম, ঠিক আছে। নেক্সট দিন যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি, এদের মধ্যে বন্ডেজ কি করে হচ্ছে, ঠিক আছে। একটার পর একটা বন্ডেজ দেখব। বন্ডেজ দেখার পর আমরা দেখব যে কিভাবে গ্লাইকোসিডিক গ্রুপ, এস্টার গ্রুপ ক্রিয়েট হচ্ছে, কিভাবে ডিএনএটা তোমরা যেটা ছবিতে দেখো যে কিরকম খতরনাক পারা দেখতে হয়, দাদা এই যে খতরনাক পারা দেখতে হয়, কেন হয়, দেখবো এগুলো। ওকে, চলো আজকের জন্য এটুকুই। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক করো, হ্যাঁ, এটা আর বলার মানে অবকাশ থাকে না, অবভিয়াসলি করো জানো, ঠিক আছে। চলো টাটা।